ওকে, তো আমি আজকে প্রথমে যেটা করতে চাচ্ছি সেটা হলো তোমাদের সিলেবাসটা সম্পর্কে একটু ডিসকাস করে দিতে চাচ্ছি। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সিলেবাস অ্যান্ড হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট। তো তোমাদের সিলেবাসে বেসিক্যালি বলা যায় যে 5টা টপিক আছে। মানে কি কি টপিক যদি আমি বলি, প্রথমটা হচ্ছে সিএসপি বা কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, সেকেন্ড ওয়ান ইজ প্রবাবিলিটি, third one is BaseNet, fourth one is knife based classifier, and fifth one is Markov model. So বলা যায় 5টা কি টপিক আছে এবং তোমাদের যেহেতু 25 মার্কস, সো তুমি অন এভারেজ প্রত্যেকটা টপিক থেকে 5 মার্কস এক্সপেক্ট করতে পারো। একটু হয়তো এদিক ওদিক হতে পারে, কোনোটাতে 4 হলো কোনোটাতে 6 হলো, বাট বেসিক্যালি এই 5টা টপিকের মধ্যে মোটামুটি ইকুয়ালি তোমাদের 25 মার্ক ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। সো ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট these 5 topics will contain the 25 মার্কস। তো আমি একটু স্ক্রিন শেয়ার করি, তারপর টপিকগুলো নিয়ে হ্যাঁ বলো 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 ম্যাম। সিএসপি, প্রবাবিলিটি, মার্কভ, দুটো কি বললেন? আমি বলতেছি আমি দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। সো এবং আমি এটা ইএলএমএস এর অ্যানাউন্সমেন্টেও আজকের ক্লাসের পরে আমি ফাইনালের সিলেবাস লিখে 5টা টপিকের নাম দিয়ে দিব, তো ইউ উইল গেট ইট। আচ্ছা, তো আমি একটু দেখাচ্ছি, জাস্ট আ মোমেন্ট একটু। ওকে, সো যেটা বলছিলাম যে you've got 5 টপিকস। তো প্রথম টপিকটা হচ্ছে সিএসপি বা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, সেকেন্ড টপিকটা হচ্ছে প্রবাবিলিটি, থার্ড টপিকটা হচ্ছে বেসনেট, দেন হচ্ছে নাইফ বেসড ক্লাসিফায়ার, দেন হচ্ছে লাস্ট ওয়ান ইজ মার্কভ মডেল। তো এই 5টা টপিক তোমাদের কোর টপিক ফর দ্য ফাইনাল সিলেবাস, এবং যেটা বললাম যে ফাইনালে যেহেতু 25 মার্কস আছে এবং এই 5টা টপিকের মধ্যে ইউ ক্যান ইমাজিন you can see that the marks will be equally distributed among these 5 topics, এবং হয়তো একটা দুটো কোনোটাতে 1 মার্ক বেশি কোনোটাতে 1 মার্ক কম হতে পারে, বাট মোটামুটি ইকুয়াল ডিস্ট্রিবিউশনই হবে উইদিন দিস 5 টপিকস। আচ্ছা, এখন একটা একটা করে টপিক নিয়ে একটু ডিসকাস করি আমরা কি কি পড়েছিলাম এবং কি কি আমরা এক্সপেক্ট করতে পারি। তো সিএসপি বা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট টপিক। তো সিএসপি থেকে আমরা বেসিক্যালি পড়েছি দুইটা মেজর জিনিস পড়েছি। একটা হচ্ছে গিয়ে হাউ টু ফর্মুলেট আ সিএসপি, আর একটা হচ্ছে গিয়ে হাউ টু সলভ আ সিএসপি। এই দুইটা আমরা মেজর করেছিলাম। তো সিএসপি ফর্মুলেশনের জন্য তো আমরা জানি যে প্রবলেমটা দেওয়া হবে, আমাকে 3টা জিনিস স্পেসিফাই করতে হবে। একটা হচ্ছে ভ্যারিয়েবলস, একটা হচ্ছে ডোমেইনস, আর একটা হচ্ছে কনস্ট্রেন্টস, এবং এর সাথে হয়তো কনস্ট্রেন্ট গ্রাফও ড্র করতে দেওয়া হতে পারে। আচ্ছা, যদি কনস্ট্রেন্ট গ্রাফটা যদি কোশ্চেনে মেনশন করা না হয় তাহলে ড্র করার দরকার নাই, কারণ কনস্ট্রেন্ট গ্রাফটা আসলে সিএসপি ফর্মুলেশনের পার্ট না, দ্যাটস আ ডিফারেন্ট ওয়ে অফ ভিজুয়ালাইজিং সিএসপি। সো ইফ ইট ইজ মেনশনড ইন দ্য কোশ্চেন ইউ হ্যাভ টু ড্র ইট। If it is just said that you have to formulate the CSP, then only mentioning the variable, domain and constraint is enough. আচ্ছা, আর ছিল সিএসপি সলভিং। তো সিএসপি সলভিং এর জন্য আমরা আসলে বেসিক্যালি একটা সিঙ্গেল অ্যালগরিদমই দেখেছি, যদিও there are other algorithms there, but we saw one single algorithm which is the backtracking search algorithm. এবং ব্যাকট্র্যাকিং সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা প্রসেসটা দেখেছি, প্লাস হচ্ছে আমরা কিছু ইমপ্রুভমেন্ট হিউরিস্টিক্স দেখেছি, যে একটা হচ্ছে এমআরবি, একটা হচ্ছে ডিগ্রি হিউরিস্টিক, একটা হচ্ছে লিস্ট কনস্ট্রেন্ট ভ্যালু। সো ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন ইউ ক্যান ইউজ দিস হিউরিস্টিক্স অর নট। কোয়েশ্চেনে যদি মেনশন করা না থাকে তোমার হিউরিস্টিক ইউজ না করলেও চলবে, বাট ইফ ইট ইজ মেনশনড ইন দ্য কোয়েশ্চেন you have to use the heuristics and you have to show that you have used the heuristics. তো যখন তুমি ভ্যারিয়েবল গুলো চুজ করো তখন তোমাকে ওই হিউরিস্টিক অনুযায়ী চুজ করতে হবে if it is mentioned in the question. So that is the syllabus of CSP. Just give me 1 second, okay? Hello? না এখনো আসে নাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। Okay, so the second topic is probability. তো probability থেকে কিন্তু আমরা বেসিক্যালি অনেক কিছুই পড়েছি। আমরা probability বেশ কিছু টার্মিনোলজি পড়েছি, তারপরে বেশ কিছু রুলস পড়েছি, আমরা প্রবাবিলিস্টিক ইন্ডিপেন্ডেন্স, কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স এই কনসেপ্টগুলো পড়েছি।
তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো তাহলে তোমরা দেখবা যে বেসিক্যালি কিন্তু ফুল জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তারপরে প্রবাবিলিস্টিক রুলস, এই টপিক গুলো থেকে দেখা যায় যে কোশ্চেনের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। তো এবারও আই এম এক্সপেক্টিং সামথিং লাইক দ্যাট। তো তোমাদের ডেফিনেটলি আমি যা যা পড়িয়েছি প্রবাবিলিটি থেকে সবকিছু তো করতেই হবে, বাট ইউ শুড গিভ স্পেশাল কনসেন্ট্রেশন টু ফুল জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাকশন। আমি তোমাদেরকে যে ক্লাসে দেখিয়েছিলাম যে জুস বারের এক্সাম্পল দিয়ে যে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি থেকে একটা ফুল জয়েন্ট ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করতে পারি, কিভাবে আমরা ইনফারেন্স বা ইনুমারেশনের মাধ্যমে আমরা কিভাবে ফুল জয়েন্ট ডিস্ট্রিবিউশন থেকে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি, তারপরে প্রবাবিলিটি ডিফারেন্ট রুলস গুলো কি, কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করে, প্রোডাক্ট রুল কি, চেইন রুল কি, বেস রুল কি, এই জিনিসগুলো বেশি ফোকাস করতে হবে। কারণ তোমাকে যদি প্রবাবিলিটি রিলেটেড কোনো প্রবলেম সলভ করতে দেওয়া হয় তাহলে তোমাকে কিন্তু প্রবলেমটা পড়ে বুঝতে হবে যে এখানে কোন রুল অ্যাপ্লিকেবল বা কোন কোন মেথডটা ইউজ করে আমাকে এখানে ক্যালকুলেশনটা করতে হবে। এগুলো বেসিক্যালি তোমাদের ফাইনালের যতগুলো টপিক আছে সবই কিন্তু অ্যাপ্লিকেশন। সো তোমাকে সবগুলোই কিন্তু সিমুলেশন। আসলে এখানে কনসেপচুয়াল কোশ্চেন আসার অপশন কমই, দু একটা হয়তো আসতে পারে অল্প কিছু মার্কসে, বাট বেশিরভাগই কিন্তু সিমুলেশন। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফর্মুলা and you have to learn how to apply the formula. Acha, the third topic here is BaseNet. So let me go through the topics first, then you can ask questions if you want to. So the third topic here is BaseNet. BaseNet or Bayesian networks. So BaseNet থেকে আমরা কি কি পড়েছি? From BaseNet we basically studied the syntax of BaseNet, the construction, কিভাবে BaseNet construct করে from random variables. Then we studied the semantics of BaseNet, that is একটা BaseNet এর সাথে কি কি probability value থাকে, conditional probability, probability xi given parents of xi, এই ফর্মের probability গুলো প্রয়োজন হয় এবং কেন প্রয়োজন হয়, how we can use the concept of conditional independence to modify the chain rule, এবং কিভাবে আমরা করতে পারি, এগুলো সবই দেখেছি। কিভাবে জয়েন্ট প্রবাবিলিটি গুলো এনকোডেড থাকে ইন আ বেসনেট সেটা আমরা দেখেছি। তারপরে একটা বেসনেটে যে ফুল জয়েন্ট টেবিলের চাইতে কম সংখ্যক প্রবাবিলিটি এন্ট্রি প্রয়োজন হয় সেটাও কিন্তু আমরা দেখেছি, ক্লাস টেস্টে এই রিলেটেড কোশ্চেনও ছিল। প্লাস আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেছি, সেটা হচ্ছে ইনফারেন্স ফ্রম আ বেসনেট। অর্থাৎ একটা বেসনেট যদি দেয়া থাকে এবং সেখান থেকে যদি আমাকে কোনো প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলা হয়, দেন হাউ উই ক্যান ক্যালকুলেট দ্যাট প্রবাবিলিটি বাই ইউজিং ইনফারেন্স। বেসনেট থেকে কিভাবে কোনো প্রবাবিলিটি ক্যালকুলেট করে সেটাও আমরা ইন ডিটেইল দেখেছি। সো দিস আর দ্য টপিকস উই স্টাডিড ফ্রম বেসনেট। প্লাস বেসনেটের ইন্ডিপেন্ডেন্সও আমরা দেখেছি যে কোন কোন র্যান্ডম ভেরিয়েবলকে আমরা কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি ইন আ বেসনেট। আচ্ছা, তারপরে ফোর্থ টপিক হচ্ছে নাইভ বেস ক্লাসিফায়ার। তো নাইভ বেস ক্লাসিফায়ার থেকে তো তোমরা বুঝতেই পারতেছো যে কনসেপচুয়াল কোশ্চেন আসলেও 1-2 মার্কের আসার অপশন কম। তোমার কিন্তু বেসিক্যালি এখান থেকে সিমুলেশন, যেহেতু এটা একটা ক্লাসিফায়ার সো ইটস ক্লাসিক সিমুলেশন। তার মানে তোমাকে যদি একটা ট্রেনিং ডেটা দিয়ে দেওয়া হয় এবং একটা আনসিন স্যাম্পল দিয়ে দেওয়া হয় তাহলে তোমাকে প্রথমে ট্রেনিং ডেটা ইউজ করে তোমার ক্লাসিফায়ারটাকে ট্রেন করতে হবে। আফটার দ্যাট ইউ হ্যাভ টু ইউজ দ্য টেস্টিং ফেজ অর দ্য টেস্টিং মেথড টু ক্লাসিফাই দ্য আনসিন ক্লাসিফায়ার। আচ্ছা, মার্কভ মডেল থেকে আমরা আসলে দুইটা মেজর থিং শিখেছি। একটা হচ্ছে হাউ টু ক্যালকুলেট ফিউচার প্রবাবিলিটিস। মার্কভ মডেলে কিন্তু আমি থিওরির খুব বেশি ডিপে যাই নাই, আমার যাওয়ার ইচ্ছা ছিল বাট আমি আসলে যাই নাই। বেসিক্যালি আমি তোমাদের অ্যাপ্লিকেশনই দেখিয়েছি, যেটা হচ্ছে যে কিভাবে ফিউচার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হয়। তার মানে যদি কোনো একটা স্পেসিফিক টাইম ইনস্ট্যান্সের ভ্যালু দেওয়া থাকে আমরা সেখান থেকে কিভাবে তার 2 বা 3 বা 4 টাইম ইনস্ট্যান্স পরের ভ্যালু ক্যালকুলেট করতে পারি সেটা দেখেছি। এবং আরেকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে স্টেশনারি ডিস্ট্রিবিউশন। তার মানে মার্কভ মডেলের প্রবাবিলিটি গুলো আলটিমেটলি যে ভ্যালুতে গিয়ে কনভার্জ করে, যেটাকে আমরা স্টেশনারি ডিস্ট্রিবিউশন বলে থাকি, সেই স্টেশনারি ডিস্ট্রিবিউশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি বাই সলভিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এই জিনিসটা আমরা মার্কভ মডেল থেকে দেখেছি। So basically these are the 5 major topics for your final syllabus. তো আমি তো মোটামুটি তোমাদেরকে ডিসকাস করে দিলাম যে কি কি তোমরা এক্সপেক্ট করতে পারো। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন নাও ইউ ক্যান আস্ক মি। আচ্ছা, আরেকটু বলে দেই, সেটা হচ্ছে যে তোমাদের তো ক্লাস টেস্ট 4 এর মার্কস পর্যন্ত আমি দিয়ে দিয়েছি এবং ক্লাস টেস্ট 5 এর মার্কসটাও আমি এক্সামের আগে দিয়ে দিব। আশা করতেছি মেকআপ ক্লাস টেস্টের মার্কসটাও দিয়ে দিতে পারবো। আর হোম অ্যাসাইনমেন্টের মার্কসও আমি হোম অ্যাসাইনমেন্ট 1 এর মার্কস আমি এক্সামের আগেই তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এন্ড আই থিংক আই ক্যান ডু দ্যাট, যাতে করে তোমাদের একটা আইডিয়া থাকে যে তোমরা ক্লাস টেস্টে কত মার্কস পাচ্ছ, হোম অ্যাসাইনমেন্ট 1 এ তোমরা কিরকম মার্কস পেয়েছো এবং what you need in the final to get your expected grade, এটা যাতে তোমরা বুঝতে পারো। সো I will try to provide all the answers I
ক্যান। হোম অ্যাসাইনমেন্ট 2 একটা দিতে পারছি না কারণ ওটা তো আমি ডেট রেখেছি ফাইনালের দিন, সো ইউ হ্যাভ টু সাবমিট ইট অন দ্যাট ডে। বাট হোম অ্যাসাইনমেন্ট 1 পর্যন্ত আমি দিয়ে দিব আশা করতেছি। আর যারা মেকআপ ক্লাস টেস্ট দিচ্ছ আজকে রাত 8টার সময় মেকআপ ক্লাস টেস্ট, সো ওটা দিয়ে ফেললে পরে ওটারও স্ক্রিপ্ট চেক করে আমি মার্কস গুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব in the final marks that I give to you before the final. আর ফাইনালের আগে একদিন আমি কাউন্সেলিং আওয়ার রাখবো। আসলে এর বেশি রাখা পসিবল হচ্ছে না আমার, আসলে আমি ল্যাব নিয়েও অনেক ঝামেলা পড়ে গেছি, ল্যাবেরও অনেক গ্রেডিং আমার বাকি আছে। তো ফাইনাল তো তোমাদের বোধহয় 5 তারিখে, 5 তারিখ হচ্ছে মঙ্গলবার, টুয়েসডে। তো আমি মানডেতে বিকালের দিকে আমি একটা কাউন্সেলিং আওয়ার রাখবো। সো তো প্লিজ চেক এলএমএস অ্যানাউন্সমেন্ট, এলএমএস এর অ্যানাউন্সমেন্টটা চেক করো। এলএমএস এর অ্যানাউন্সমেন্টে আমি জানিয়ে দিব যে কবে তোমাদের কাউন্সেলিং আওয়ার হবে। সো নেক্সট উইকে সানডে কাউন্সেলিং আওয়ারটা হচ্ছে না, তার পরিবর্তে আমি মানডেতে একটা কাউন্সেলিং আওয়ার দিয়ে দিব, কারণ আমি জানি তোমরা বেশিরভাগই এক্সামের আগের দিনই স্টাডি করো। তো মানডেতে আমি বিকালে বা মেবি আফটার মাগরিবও হতে পারে, হয়তো আমি একটা কাউন্সেলিং আওয়ার দিয়ে দিব এবং ওই কাউন্সেলিং আওয়ারে অ্যাটেন্ড করে তোমরা তোমাদের যে কোনো কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবা। So if you have any questions regarding the exam or regarding the syllabus or regarding any specific topic or problem, you can ask me. আজকে কিন্তু নতুন কিছু পড়ানো হচ্ছে না, it's a review class, so you are allowed to ask me if you want to ask anything. ম্যাম 5টা টপিকের জন্য যে ফর্মুলা বা অ্যালগরিদম গুলো লাগবে মেইন ওগুলো যদি একটু দেখাই দিতেন। 5 মানে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে যে কি তোমার স্টাডি করতে হবে? না ম্যাম, জাস্ট মেইন ফর্মুলা এন্ড মেইন অ্যালগরিদম গুলো। মেইন বলে তো কিছু না, এটা তো এভাবে বলা মুশকিল। আমি তোমাদেরকে তো প্রত্যেকটা টপিকই তো ইন্ডিভিজুয়ালি তোমাদের ক্লাস নেওয়া হয়েছে, প্রত্যেকটা টপিকের জন্যই আলাদা আলাদা স্লাইড আছে, and you have got reference questions also, so you have got the idea what from each topic you have to study. যা যা পড়ানো হয়েছে সবই স্টাডি করতে হবে। আচ্ছা আমি তোমাদের একটা জিনিস একটু দেখিয়ে দিই, give me one moment. একটা জিনিস আমি তোমাদের একটু দেখাতে চাচ্ছিলাম, এটা তোমরা আসলে ক্লাস টেস্টে অনেকেই দেখা গেছে যে ঠিকভাবে অ্যানসার করতে পারো নাই। সো just one moment. Hey beauty কই যায় দেখ। Okay, so let me show you. আচ্ছা এটা ছিল তোমাদের, আমি বি সেকশনের কোশ্চেনটা বের করেছি। তো এরকম একটা কোশ্চেন ছিল ফ্রম সিএসপি। তো সিএসপি কোশ্চেন গুলো আসলে কিভাবে আনসার করলে তুমি সবকিছু প্রপারলি দেখাতে পারবা সেটা তোমরা এখনো ক্লিয়ার না, অনেকেই এই জিনিসগুলো মিস্টেক করেছো যে কারণে 1-2 মাস কাটা গিয়েছে। আমি একটু দেখিয়ে দিতে যাচ্ছি। তো কোশ্চেনটা ছিল এরকম, দ্য ইউআইও স্পোর্টস গ্রাউন্ড ইজ ওপেন ফর প্র্যাকটিস অল 7 days in the week. Only 6 sports teams are permitted to practice. এবং কোন টিম কোন দিনে প্র্যাকটিস করতে পারবে সেগুলো সব বলে দেওয়া আছে, এবং দ্য গ্রাউন্ড ক্যান বি ইউজড বাই অনলি ওয়ান টিম অন আ ডে, এটাও বলে দেওয়া আছে। তো প্রিপেয়ার আ প্র্যাকটিস শিডিউল ফর দ্য টিমস, ফর্মুলেট দ্য প্রবলেম অফ দ্য সিএসপি, ড্র দ্য কনস্ট্রেন্ট, শো দ্য স্টেপস অফ ব্যাকট্র্যাকিং। স্যার আচ্ছা এইটা আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি যে এই ধরনের কোশ্চেন আসলে তুমি কিভাবে অ্যান্সার করবা। সো তোমার প্রথমে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে ফর্মুলাটা সিএসপি। সো আমি কিন্তু সংক্ষেপে দেখাচ্ছি, তোমরা লেখার সময় প্রপারলি লিখবা। তো ভ্যারিয়েবল কি কি? ভ্যারিয়েবল হচ্ছে T1 T2, যেহেতু 6টা টিম, তারপরে আপ টু T6 ভ্যারিয়েবল হচ্ছে আপ টু T6, এবং তোমার ডোমেইন হচ্ছে তোমার স্যাটারডে থেকে, যেহেতু অল 7 days খেলা হয়, সো স্যাটারডে থেকে ফ্রাইডে, আমার টোটাল 7 days উইকেট, সেটা হচ্ছে গিয়ে তোমার ডোমেইন। আচ্ছা তারপরে তুমি যদি কনস্ট্রেন্টের কথা বলো, ইফ ইউ টক অ্যাবাউট দ্য কনস্ট্রেন্ট, তো এখানে তো প্রত্যেকটা টিমের জন্য ইন্ডিভিজুয়ালি বলে দেওয়া আছে যে কোন কোন দিনে ওই টিম খেলতে পারবে। যেমন T1 এর ক্ষেত্রে বলা আছে T1 ক্যান প্র্যাকটিস অন সানডে, টুয়েসডে, থার্সডে। সো এটা যখন তুমি লিখবা তখন তুমি এইভাবে লিখবা যে T1 ইনক্লুডেড ইন সানডে, টুয়েসডে, থার্সডে। ইনক্লুডেড সাইনটা ইউজ করবা, অনেকেই এখানে ইকুয়াল ইউজ করে,
T1 equal to Sunday, Tuesday, Thursday, বাট এটা তো কোনো কিছু মিন করে না। তুমি যখন তিনটা ভ্যালু লিখতেছো তখন তুমি মিন করতেছো ওই তিনটা ভ্যালুর যে সেট, সেই সেটের মধ্যে তোমার এই ভ্যারিয়েবলটার ভ্যালু ইনক্লুডেড। ইউ শুড ইউজ দ্য ইনক্লুডেড সাইন, নট দ্য ইকুয়াল সাইন। অনেকে আবার এরকম লিখেছো T1 equal to Sunday or T1 equal to Tuesday or T1 equal to Thursday, দ্যাট ইজ ওকে, ওইভাবে তুমি লিখতে পারো, কারণ সেটা তুমি অর দিয়ে লিখতেছো, সো দ্যাট ইজ মিনিংফুল। কিন্তু T1 equal to Sunday, Tuesday, Thursday, দিস ইজ নট মিনিংফুল, সো ইউ শুড ইউজ দ্য ইনক্লুডেড সাইন। তারপরে বলা হচ্ছে T2 can only practice on Sunday, Monday, Wednesday. So T2 included in Sunday, Monday, Wednesday. এরপরে বলা হচ্ছে T3 Wednesday, Friday, T4 on any day, T5 আচ্ছা T3 হচ্ছে Wednesday, Friday, T3 হচ্ছে Wednesday, Friday, যেহেতু বলা হয়েছে T4 can practice on any day, সো এটা কিন্তু তুমি চাইলে কনস্ট্রেন্টটা নাও রাখতে পারো, বিকজ দ্যাট ইজ নট বেসিক্যালি আ কনস্ট্রেন্ট, মানে ওখানে তো কোনো কনস্ট্রেন্ট নাই, যেহেতু সে যে কোনো দিন প্লে করতে পারে। তো কেউ যদি লিখো T4 ইনক্লুডেড ইন সানডে টু স্যাটারডে টু ফ্রাইডে, দ্যাট ইজ ওকে, বাট ওটা না লিখলেও ওকে, কারণ যেহেতু সে সব দিনই প্লে করতে পারে, তার জন্য কিন্তু কোনো কনস্ট্রেন্ট আসলে নাই। T5 মানডে, টিউসডে, ফ্রাইডে, T6 থার্সডে। তো T5 মানডে, টিউসডে, ফ্রাইডে, আর T6 হচ্ছে থার্সডে। তো T6 যেহেতু মাত্র একদিনই, এটাকে তুমি চাইলে ইনক্লুড দিয়ে লিখতে পারো। T6 টা তোমার থার্সডে হতেই হবে, মানে ইকুয়াল দিয়েও লিখতে পারো, ইনক্লুড দিয়েও লিখতে পারো, ইটস ইওর চয়েস, বাট T6 এর জন্য ডেটটা আসলে ফিক্স করে দেওয়া হয়েছে। আচ্ছা, সো দিস ইজ ইওর কনস্ট্রেন্টস। এখন তুমি যদি কনস্ট্রেন্ট, ও আরেকটা কনস্ট্রেন্ট আছে, যেহেতু বলা আছে যে প্রত্যেক যে কোনো দিনে জাস্ট একটা টিমই খেলতে পারবে, সো তোমাকে এখানে অল ডিফ কনস্ট্রেন্ট ইউজ করতে হবে। অল ডিফ T1, T2, T6। আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, তোমরা যখন কোশ্চেনে লিখবা পুরোটাই লিখবে। তো 6টা অল ডিফ, তার মানে এক একটা এক এক দিনে, সবগুলো কিন্তু সেম ডেতে হতে পারবে না। তো দিস আর দ্য কনস্ট্রেন্টস। এখন লেটস সে তুমি যদি কনস্ট্রেন্ট গ্রাফটা ড্র করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু ড্র দ্য কনস্ট্রেন্ট গ্রাফ, সেক্ষেত্রে যেহেতু অল ডিফ কনস্ট্রেন্ট আছে, তুমি তো ভ্যারিয়েবল গুলো প্রথমে লিখবা। সো T1, T2, T3, আমি সার্কেল ফর্মে লিখতেছি, তুমি যদি লিনিয়ার ফর্মে লিখো, ইউ আর অলসো অ্যালাউড টু ডু দ্যাট। T4, T5, T6, তোমার 6টা ভ্যারিয়েবল আছে। কনস্ট্রেন্ট গ্রাফে প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য একটা করে নোট থাকবে। রিমেম্বার দ্যাট ডোমেইন গুলোর জন্য কোনো নোট থাকবে না। অনেকেই যেটা করো সেটা হচ্ছে স্যাটারডের জন্য একটা নোট বানাও, সানডের জন্য একটা নোট বানাও, কিন্তু ডোমেইনের জন্য কনস্ট্রেন্ট গ্রাফে কোনো নোট থাকবে না, ডোমেইনস উইল নট বি দেয়ার। এই জিনিসটা অনেকেই ভুল করো। আমি কিন্তু এটা তোমাদেরকে স্লাইড পড়ানোর সময়ও আমি বলেছি যে ডোমেইনের জন্য কনস্ট্রেন্ট গ্রাফে কোনো মেনশন থাকবে না, কোনো নোট থাকবে না, অনলি দ্য ভ্যারিয়েবলস উইল হ্যাভ নোটস ইন দ্য কনস্ট্রেন্ট গ্রাফ। তো এরপরে যেহেতু একটা অল ডিফ কনস্ট্রেন্ট আছে, তো সেটার মধ্যে তো সবাই ইনভলভ, তো আমি এভাবে দেখিয়ে দিতে পারি। দিস ইজ দ্য অল ডিফ কনস্ট্রেন্ট। কোনো কিছু মেনশন করার, লেবেল করার বা লেখার কিন্তু দরকার নেই, জাস্ট একটা বক্স ড্র করে সবার কাছে অ্যারো দিয়ে দিলাম বোঝানোর জন্য যে অল ডিফ কনস্ট্রেন্টের মধ্যে এরা সবাই ইনভলভ আছে। আর বাকি যে কনস্ট্রেন্ট গুলো, সেগুলো কিন্তু সিঙ্গেল ভ্যারিয়েবল ইনভলভ, যেমন T1 ইনক্লুডেড ইন সানডে, টিউসডে, থার্সডে, এটাতে কিন্তু শুধু T1 ইনভলভ। এই ধরনের কনস্ট্রেন্ট থাকে ওই এই ধরনের কনস্ট্রেন্ট যদি থাকে, তাহলে ওই ভ্যারিয়েবলটার উপরে আমরা একটা সেলফ লুপ দিয়ে দেব, যেমন T1, T2, T3, T5, T6 প্রত্যেকেরই কিন্তু ইন্ডিভিজুয়াল কনস্ট্রেন্টস আছে। তো যেটা একটা ইন্ডিভিজুয়াল কনস্ট্রেন্টে ইনভলভ, সেটার উপরে আমরা একটা সেলফ লুপ দিয়ে দেব, ইন্ডিকেটিং দ্যাট ইট ইজ ইনভলভড ইন আ সেলফ কনস্ট্রেন্ট। এখানে তোমার সানডে, মানডে, ওয়েডনেসডে এগুলো কোনো কিছু মেনশন করার দরকার নাই। কনস্ট্রেন্ট গ্রাফটা হচ্ছে জাস্ট দ্য ভিজুয়ালাইজেশন অফ হুইচ ভ্যারিয়েবলস আর ইনভলভড ইন কনস্ট্রেন্টস, দ্যাটস অল। কোন কনস্ট্রেন্ট, কি কনস্ট্রেন্ট, that is not important here. So this will be the constraint graph for the problem that is shown here. এখন কি বোঝা যাচ্ছে কিভাবে ভ্যারিয়েবল, ডোমেইন আর কনস্ট্রেন্ট গুলো লিখতে হবে? Is it clear now? জি স্যার, জি ম্যাম। Okay, so now let me show the back. সবগুলা কিভাবে কানেক্টেড হলো এটা আরেকবার একটু বলো। এই যে এটা, this one, এই কনস্ট্রেন্টের কারণে, এই কনস্ট্রেন্টটাতে তো 6টাই ইনভলভ, সেই কারণে 6টাকে কানেক্ট করে দিয়েছি। জি ম্যাম, বুঝতে পারছি। এটা যদি না থাকতো তাহলে মাঝখানের এই অংশটা দরকার ছিল না। মাঝখানটা তোমার সবগুলা যদি কানেক্ট হয় তাহলে উপরের গোলা কানেক্ট করতে হবে না? সবগুলোই তো কানেক্ট করলা তুমি মাঝখানের বক্সটা দিয়ে। লাস্ট লাইন না থাকে তো সবগুলোর সাথে কানেক্ট করা, উপরগুলো দেখে রাবার টাপ ড্র করতে হইতো। তোমার এটা যদি না থাকতো, এই জিনিসটা যদি না থাকতো, মানে এই কনস্ট্যান্টটা যদি না থাকতো, তাহলে মাঝখানের এটা হতো না, জাস্ট প্রত্যেকটা ভ্যারিয়েবল নিজে একটা করে কনস্ট্যান্টে ইনভলভ, না এদের মধ্যে কোনো কানেকশন থাকতো না।
জি ম্যাম, বুঝতে পারছি। কানেকশন থাকবে তখনই যখন এরকম কিছু দুইটা একসাথে ইনভলভ হবে। যেমন এরকম কোনো কনস্ট্রেন্ট যদি থাকতো, ইফ দেয়ার ওয়াজ T1 নট ইকুয়াল টু T3, তাহলে তুমি T1 আর T3 এর মধ্যে একটা আর্ক ড্র করতে, ঠিক আছে? কিন্তু এখানে তো শুধুমাত্র লাস্ট কনস্ট্রেন্টটা দিয়ে সবাই একসাথে কানেক্টেড, আদারওয়াইজ বাকিগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা একটা ভ্যারিয়েবলের কনস্ট্রেন্ট, কোনোটার মধ্যে কিন্তু মাল্টিপল ভ্যারিয়েবল নাই। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি ব্যাকট্র্যাকিংটাও একটু, আমি পুরোটা দেখাবো না, বাট একটু পার্ট দেখিয়ে দিতে চাচ্ছি যে তোমরা ব্যাকট্র্যাকিংটা আসলে কিভাবে অ্যানসার করবা, বিকজ ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস অলসো। তো ব্যাকট্র্যাকিং এর ক্ষেত্রে যেটা করবা, যে তোমার তো এখানে 6টা ভ্যারিয়েবল, তো write down the name of the 6 variables like this: T1, T2, T3, T4, T5, T6, এবং এদের ডোমেইন গুলা লিখে ফেলো। তো ডোমেইন গুলা, এখন এখানে একটা কথা আছে যে তুমি তো ডোমেইন নরমালি লিখেছো যে স্যাটারডে টু ফ্রাইডে, তো তুমি চাইলে এখানে স্যাটারডে টু ফ্রাইডে লিখতে পারো, কিন্তু স্যাটারডে টু ফ্রাইডে যদি তুমি এখানে লিখো সেটা কিন্তু কোনো যুক্তি নাই, কারণ আসলে সবগুলো ভ্যালু তো তুমি এই ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারবা না, বিকজ কনস্ট্রেন্টের কারণে অনেক ভ্যালু বাদ চলে যাবে। সো তোমার জন্য তুমি যদি স্যাটারডে টু থার্সডে লিখো আমি কিন্তু মার্কস দিব, স্যাটারডে টু ফ্রাইডে লিখলে আমি মার্কস দিব, আই ওয়ন্ট কাট মার্কস। কিন্তু তোমার জন্য বেনিফিট হবে যদি তুমি শুধুমাত্র যে ভ্যালুগুলো অ্যালাউড সেই ভ্যালুগুলো লিখো, তাহলে তোমার সলভ করতে সুবিধা হবে। যেমন T1 এ অ্যালাউড হচ্ছে সানডে, টুয়েসডে আর থার্সডে, সো T1 এর ডোমেইনে তুমি লিখো সানডে, টুয়েসডে, থার্সডে, তাহলে তোমারই বেনিফিট হবে, কারণ বাকিগুলো তো তুমি আসলে এখানে দিতে পারবে না। তুমি যদি সবগুলো দিয়ে দাও পরে তুমি একটা ভুল ভ্যালু অ্যাসাইন করবা। সানডে, মানডে, ওয়েডনেসডে, তো সানডে, মানডে, ওয়েডনেসডে। T3 এর ডোমেইনে আছে ওয়েডনেসডে, ফ্রাইডে। T4 এর ডোমেইনে কিন্তু সবাই আছে, অর্থাৎ T4 এর তো ডোমেইন, সরি T4 এর কোনো ডোমেইন কনস্ট্যান্ট ছিল না, সো তুমি এখানে লিখতে পারো স্যাটারডে টু, স্যাটারডে যদি এস এ দিয়ে লিখো স্যাটারডে টু ফ্রাইডে। T6 এর ডোমেইনে, দিস ইজ T5, T6 এর ডোমেইনে শুধু থার্সডে ছিল আমার যতটুকু মনে পড়ে, আর T5 এর ডোমেইনে ছিল হচ্ছে মানডে, টুয়েসডে, ফ্রাইডে। প্রথমে তুমি ডোমেইনগুলো সব লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমার কোশ্চেন, এখানে কিন্তু কোশ্চেনটাতে মেনশন করা ছিল না যে তোমার এমআরভি বা ডিগ্রি হিউরিস্টিক ইউজ করতে হবে কিনা, এটা মেনশন করা ছিল না এই কোশ্চেনটাতে, বাট অনেক সময় মেনশন করা থাকতেও পারে। তো মেনশন করা থাকুক বা না থাকুক, তুমি যদি এমআরভি ইউজ করো তাহলে কিন্তু তোমার নিজেরই সুবিধা, তোমার কিন্তু সলভ করতে সুবিধা হবে। এমআরভি ইউজ না করলে যেটা হবে, দেখা যাবে হয়তো ব্যাকট্র্যাকিং লাগতে পারে, বাট তুমি যদি এমআরভি ইউজ করো তোমার নিজেরই বেনিফিট। এমআরভি যদি আমরা এখানে ইউজ করি, দেখো T6 এর ডোমেইনে শুধুমাত্র থার্সডে আছে, অন্য কোনো ভ্যালু কিন্তু নাই। T6 টাকে সবার আগে অ্যাসাইন করলে কিন্তু আমার জন্য বেনিফিট হবে। তো আমি যেটা করতে পারি, যেটাকে আমি অ্যাসাইন করতেছি সেটার নামটা আমি লেফট সাইডে লিখবো। এই কাজটা কেউ করো না, no one does this, যে তুমি যেটাকে অ্যাসাইন করতেছো you should mention the name of that variable on the left side to show that you are assigning the value to this variable, otherwise কিন্তু বোঝা যায় না তুমি কোনটাকে অ্যাসাইন করলা। এবং আরো বেটার হচ্ছে তুমি ভ্যালুটা অ্যাসাইন করার পরে যদি একটা সার্কেল করে দাও, if you make a circle here, তাহলে আমি কিন্তু আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে তুমি এই স্টেপে এই ভ্যারিয়েবলটাতে ভ্যালু অ্যাসাইন করেছো। and you have to remember in every step you have to assign value to one of the variables, প্রত্যেক স্টেপে একটা করে। অনেকেই যেটা করে, এখানে 6টা ভ্যারিয়েবল আছে, তুমি 2টা বা 3টা স্টেপ দেখালা সব ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, দ্যাট ইজ নট ব্যাকট্র্যাকিং। ব্যাকট্র্যাকিং এর রুল হচ্ছে ইন এভরি স্টেপ ইউ ক্যান অ্যাসাইন ভ্যালু টু ওয়ান সিঙ্গেল ভ্যারিয়েবল। এবং এখানে কিন্তু তোমাকে সলিউশন বের করতে বলা হয় না। আমি আমার ছেলে নার্সারিতে পড়ে, ওকে যদি আমি প্রবলেমটা বুঝাই দিই, ও কিন্তু একটু চিন্তা করে আমাকে বলতে পারবে এটাতে এটা 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 অ্যাসাইন করো। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট অফ দিস কোয়েশ্চেন। দ্য পয়েন্ট ইজ তোমাকে অ্যালগরিদমটার স্টেপগুলো ক্লিয়ারলি শো করতে হবে, হাউ দিস অ্যালগরিদম solves the problem. You have to show the steps that are used by this algorithm. তোমাকে সলিউশন বের করতে বলা হয়নি, সলিউশন যে কেউ বের করতে পারবে, দিস ইজ অ্যান ইজি থিং, কিন্তু তোমার এই অ্যালগরিদমটা কিভাবে সলিউশন করে সেটা তোমাকে শো করতে হবে। তো T6 এ প্রথমে আমি থার্সডে অ্যাসাইন করলাম, তো T6 এ যদি আমি থার্সডে অ্যাসাইন করি অন্য কাউকে কিন্তু আর থার্সডে দেওয়া যাবে না। তো এখন হ্যাঁ বলো, এরকম যদি কোনো কনস্ট্যান্ট থাকে যে T6 আর T5 সেম থাকবে, তখন কি দুইটা এক লাইনে বসাতে পারবো? না, এক লাইনে বসাতে পারবে না। তখন তুমি T6 এ থার্সডে বসালে T5 এর ডোমেইনে শুধুমাত্র থার্সডে থাকবে, কিন্তু T5 তে তুমি অ্যাসাইন করো নাই, পরের লাইনে গিয়ে তোমাকে T5 অ্যাসাইন করতে হবে। ওকে ম্যাম, T5 এর ডোমেইনটা চেঞ্জ হয়ে যাবে, বাট ইউ হ্যাভ টু অ্যাসাইন T5 ইন অ্যানাদার স্টেপ। ওকে, ওকে ম্যাম, আচ্ছা, এখন থার্সডে তুমি অ্যাসাইন করলা, এখন তাহলে তোমার T1 এর ডোমেইন এখন শুধু সানডে টুয়েসডে থাকবে। T2 এর ডোমেইন সেমই, সানডে, মানডে, ওয়েডনেসডে, এটাও ওয়েডনেসডে, ফ্রাইডে। এটার ডোমেইন থেকে এখন থার্সডেটা রিমুভ হয়ে যাবে, সো স্যাটারডে টু ওয়েডনেসডে এবং ফ্রাইডে থাকতেছে, থার্সডে আর থাকতেছে না। আচ্ছা, তারপরে লাস্ট ওয়ান যেটা ছিল, সরি আমার টাচ স্ক্রিনটা খুব ঝামেলা করতেছে।
মানডে টুয়েসডে ফ্রাইডে, এটা তাহলে মানডে টুয়েসডে ফ্রাইডে। আচ্ছা, তাহলে এটা ডোমেইন হয়ে গেল। এখন দেখো তোমার এমআরভি যদি তুমি ইউজ করো, টি1 এ আছে সানডে টুয়েসডে, টি3 তে আছে ওয়েডনেসডে ফ্রাইডে। সো এই দুটাতে আসলে ভ্যালু কম আছে, তো এই দুটো যে কোনোটা তুমি অ্যাসাইন করতে পারো। লেটস সে আমি এখন টি1 অ্যাসাইন করব। টি1 এ আমি সানডে দিলাম। টি1 এ যদি আমি সানডে দেই, টি2 তে এটা সার্কেল করে দিলাম। এটা তো থার্সডে আগেই করা হয়ে গেছে। তো এটাতে থাকতেছে মানডে ওয়েডনেসডে, এটাতে থাকতেছে ওয়েডনেসডে ফ্রাইডে, এটাতে থাকতেছে স্যাটারডে মানডে টুয়েসডে, যা যা থাকতেছে সেটা তুমি লিখবা, আমি এখানে এত কিছু দেখালাম না। আর হচ্ছে এখানে থাকতেছে মানডে টিউসডে ফ্রাইডে, সবই থাকতেছে। সো এরপর লেটস সে তুমি টি2 তে তুমি ওয়েডনেসডে অ্যাসাইন করবা। তো এটা সানডে, এটা থার্সডে, টি2 তে লেটস সে তুমি ওয়েডনেসডে অ্যাসাইন করলা, তাহলে টি3 ডোমেইনে কিন্তু শুধুমাত্র ফ্রাইডে থাকবে। তো যেহেতু টি3 ডোমেইনটা ছোট হয়ে গেছে, এরপরের স্টেপে লেটস সে তুমি টি3 তে অ্যাসাইন করলা, সানডে ওয়েডনেসডে, এটা তুমি ফ্রাইডে দিলা। আচ্ছা, তারপরে এটা তুমি ফ্রাইডে দিলে, এটা তুমি থার্সডে দিলা। সো লাইক দ্যাট। এরপরের স্টেপে লেটস সে তুমি টি4 অ্যাসাইন করলে, তারপরের স্টেপে তুমি টি5 অ্যাসাইন করলা। সো প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য একটা করে স্টেপ হতে হবে। আমি কিন্তু দেখো প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি একটা করে ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি। সো এমন করলে হবে না যে আমি দুইটা স্টেপ দেখালাম, সবগুলোতে ভ্যালু অ্যাসাইন করে দিলাম। তোমাকে এখানে ব্যাকট্র্যাকিং এর স্টেপগুলো দেখাতে বলা হয়েছে। ব্যাকট্র্যাকিং এ প্রত্যেকটা স্টেপে একটা করে ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা হয়। সো ইউ হ্যাভ টু শো ওয়ান স্টেপ ফর এভরি ভ্যারিয়েবল। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইভাবে করতে হবে। আর যদি ব্যাকট্র্যাকিং লাগে, আমার যেমন এই অ্যালগরিদম এই প্রবলেমটাতে ব্যাকট্র্যাকিং লাগে নাই, আমি যেহেতু এমআরভি ইউজ করছি, আমার কোনো ব্যাকট্র্যাকিং কিন্তু প্রয়োজন হয় না। যদি ব্যাকট্র্যাকিং প্রয়োজন হয়, লেটস সে তোমার এই স্টেপে ব্যাকট্র্যাকিং লাগলো। লেটস সে তুমি টি2 এর পরে তুমি যখন টি3 কে অ্যাসাইন করলা, তুমি দেখলা কোনো একটা ডোমেইন এমটি হয়ে গেছে। তো ডোমেইন এমটি হয়ে গেলে তুমি এখন টি3 এর অ্যাসাইনমেন্টটা ক্যান্সেল করতে চাচ্ছ। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, তুমি জাস্ট এই লাইনটাতে একটা ক্রস দিয়ে দিবা, ক্রস দিয়ে তুমি টি3 তে অন্য কোনো একটা ভ্যালু অ্যাসাইন করবা। তো যদি ব্যাকট্র্যাকিং প্রয়োজন হয়, তাহলে এইভাবে তুমি শো করতে পারো। ব্যাকট্র্যাকিং মানে তো বেসিক্যালি তুমি লাস্ট যে ভ্যারিয়েবলটাতে ভ্যালু অ্যাসাইন করেছো, সেই অ্যাসাইনমেন্টটা তুমি ক্যান্সেল করতে চাচ্ছ। দ্যাট ইজ নোন অ্যাজ ব্যাকট্র্যাকিং। তো যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করার পর দেখা যায় অন্য একটা ডোমেইন এমটি হয়ে গেছে এন্ড ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দ্যাট, জাস্ট একটা ক্রস দিয়ে দাও, ক্রস দিয়ে ওই ভ্যারিয়েবলটাতে ডিফারেন্ট কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দাও। ব্যাকট্র্যাকিংটা তুমি এভাবেই কিন্তু শো করতে পারো। তো সবার কাছে কি এখন ক্লিয়ার কিভাবে আমরা সিএসপি কোশ্চেনগুলো আনসার করব? ম্যাম, এখানে যেহেতু বলে দিছে ওয়ান প্লেয়ার ক্যান প্লে ওয়ান ইন এনি মানে ওয়ান ডে, যেখানে হচ্ছে একদিন শুধু একটা প্লেয়ারই খেলতে পারবে, অন্য কোনো প্লেয়ার খেলতে পারবে না। এই জন্য হচ্ছে ম্যাম, যখন আমি টি6 এ থার্সডে অ্যাসাইন করছি, বাকিগুলা থেকে থার্সডেটা বাদ গেছে। এক্স্যাক্টলি। জি ম্যাম, যদি ম্যাম এই লাইনটা না থাকতো, বাট রিলেটেড যেগুলা থাকতো ওগুলা থেকে বাদ যাইতো শুধু, তাই না ম্যাম? হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমার এই লাইনটা যদি না থাকতো, এখানে তো আসলে কোনোটাই কোনোটার সাথে রিলেটেড না, একমাত্র এই লাইনটা দিয়েই কিন্তু রিলেটেড। তো যদি এই লাইনটা না থাকতো, তাহলে কিন্তু তোমার থার্সডে রিমুভ করার দরকার ছিল না, কারণ তাহলে তো থার্সডে তুমি অন্য টিমেও অ্যাসাইন করতে পারবা। ঠিক আছে? তো কনস্ট্রেন্টের উপর ডিপেন্ড করে আমরা রিমুভ করব। ওকে ম্যাম, কোন ভেরিয়েবলের ভ্যালু যদি অন্য ভেরিয়েবল থেকে বড় হয়, তাহলে এই দুটার মধ্যে কি আর্ক হবে এরকম? ম্যাম, আমরা যেহেতু ইকুয়াল অথবা নন ইকুয়াল থাকলে আমরা যেহেতু আর্ক দিই, চলো গ্রেটার দ্যান লেস দ্যান হলেও আর্ক হবে। তোমার দুটো ভ্যারিয়েবল যদি কোনো কনস্ট্রেন্টে ইনভলভড হয়, তাহলে সেখানে আর্ক হবে, হোয়াটএভার দ্য কনস্ট্রেন্ট ইজ। জি ম্যাম। ঠিক আছে? ইকুয়াল নন ইকুয়াল বলে কোনো কথা নাই। তোমার গ্রেটার দ্যান লেস দ্যান যে কনস্ট্রেন্টই থাকুক না কেন, এটা ওইটার দ্বিগুণ হবে, ওইটা এটার 5 গুণ হবে, whatever the constraint is. If two variables are involved in a constraint, there will be an arc in the constraint. Okay? জি ম্যাম। আর কোনো কোশ্চেন আছে? ম্যাম, ব্যাকট্র্যাকিং এর সময় যদি আমাদের যেমন আমাদেরতে ছিল, যেমন ধরেন টি1 ইকুয়াল টু নট সানডে, তাহলে কি যখন আমরা এই টেবিলটা ড্র করব, তখন টি1 এর জায়গায় থেকে আমরা সানডেটা কি শুরুতে রিমুভ করে দিব এরকম? হ্যাঁ, আমরা শুরুতেই রিমুভ করতে পারি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? সো সিএসপি এর সবার কাছে ক্লিয়ার? Okay, so then let's stop CSP here. 2 মিনিটের একটা ব্রেক নাও। হ্যাঁ, টেক আ 2 মিনিট। হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম, সিটি 5 নিয়ে একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন? সিটি 5 এর ম্যাম কোশ্চেন 2 এর 2 নাম্বারটা ম্যাম, বায়াস যেটা সিলেক্ট ম্যাম পারি নাই, কত একটু সলভ করে দেওয়া যাবে? হ্যাঁ, শিওর, আমি দেখিয়ে দেবো। সো জাস্ট টেক আ 2 মিনিট ব্রেক, ওকে? আমি 2 মিনিটের মধ্যে ব্যাক করতেছি। আই উইল শো ইউ দ্য সলিউশন।
ওকে, তো কোশ্চেন 5, লেট মি সি। আচ্ছা, কোশ্চেন 5 আমি এ সেকশন একটা দেখাই, যেহেতু এটা বি সেকশন একটা দেখালাম। সিমিলার কোশ্চেনই, সো একটা দেখলেই তোমরা বাকিগুলো आंसर করতে পারবে। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, প্রবলেম নাম্বার 2, রাইট? আচ্ছা, কোনটাতে? একের সমস্যা না দুইয়ের সমস্যা না তিনের সমস্যা? ম্যাম 2 এর 2। দুইয়ে না? প্রবাবিলিটি প্লাস বি, এটা তো প্রবাবিলিটি প্লাস বি, এটা তো সমস্যা। না ম্যাম, বায়াস। দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমি বলতেছি যে এই প্রবলেমটাই তো প্রবলেম, মানে কঠিন লাগতেছে যে প্রবাবিলিটি অফ প্লাস বি বের করা, রাইট? জি ম্যাম। ম্যাম আচ্ছা। তিনটাও দেখাই দেন ম্যাম। তিনটা তো আমি তো ক্লাসে যেটা দেখাইছি সেটাই, তিনটাতে তো নতুন করে কিছু দেখানো নাই। আচ্ছা ঠিক আছে, তারপর আমি দেখাই দিই। আচ্ছা, এখন প্রবাবিলিটি, এখানে প্রবাবিলিটি প্লাস বি এটা একটু ট্রিকি ছিল। এটা হচ্ছে যে নরমালি মনে হতে পারে যে আমার এখানে যেহেতু 5টা ভ্যারিয়েবল আছে, তো আমি যখন প্রবাবিলিটি প্লাস বি ক্যালকুলেট করব তখন আমার আসলে এ সি ডি ই চারটাকেই হিডেন ধরতে হবে। তো যদি আমি চারটাকেই হিডেন ধরতে চাই তাহলে কিন্তু আমার 16টা কম্বিনেশন আসতেছে। তো আমার তাহলে 16টা জয়েন্ট প্রবাবিলিটি টার্ম আমাকে সাম করতে হচ্ছে। সো ডেফিনেটলি এই পয়েন্টে গিয়েই তোমাদের বোঝার কথা যে নিশ্চয়ই এই কোশ্চেন আমি দেই নাই, কারণ এটা করতে তো অনেক সময় লেগে যাবে। তো অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট হাউ ইউ হ্যাভ টু ডু ইট। এখানে দেখো, এখানে একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো, বি কিন্তু শুধুমাত্র এ এর উপরে ডিপেন্ডেন্ট, মানে আমার বি এর টেবিলে কিন্তু শুধুমাত্র এ আছে, অন্য কেউ কিন্তু নাই। বি ইজ ডিপেন্ডেন্ট অনলি অন এ, এবং এর কিন্তু কোনো প্যারেন্ট নাই। এ হ্যাজ নো প্যারেন্ট। তো এখানে কিন্তু আমার বাকি তিনটা কনসিডার না করলেও চলতেছে। আমি যদি সিডি কে কনসিডার না করি, অনলি ফর দিস প্রবাবিলিটি, শুধুমাত্র প্রবাবিলিটি প্লাস বি এর কথা বলতেছি, যে এখানে যেহেতু বিটা এর উপর ডিপেন্ডেন্ট এবং এর যেহেতু প্যারেন্ট নাই, তো আমার কাছে কিন্তু বি গিভেন এ এই ফর্মের প্রবাবিলিটি গুলো আছে, আবার শুধু এ এর প্রবাবিলিটিও কিন্তু আমার কাছে আছে। তো আমি যেটা করতে পারি, এখানে যদি আমি হিডেন ভ্যারিয়েবল হিসেবে, আচ্ছা, এখানে যদি আমি হিডেন ভ্যারিয়েবল হিসেবে শুধুমাত্র এ কে ইনক্লুড করি, দ্যাট ইজ এটাকে যদি আমি লিখি প্রবাবিলিটি প্লাস বি আমি হোয়াইট বোর্ডে লিখি, আমার টাচ স্ক্রিনটা খুবই ঝামেলা। তো যেটা বলতেছিলাম যে আমি যদি এরকম লিখি যে প্রবাবিলিটি প্লাস বি, এটা ইকুয়াল টু যদি আমি লিখি প্রবাবিলিটি প্লাস বি কমা প্লাস এ প্লাস প্রবাবিলিটি প্লাস বি কমা মাইনাস এ, দ্যাট ইজ আমি চারটা হিডেন ভ্যারিয়েবল ইনক্লুড করলাম না, আমি জাস্ট একটা ইনক্লুড করলাম, দ্যাট ইজ এ। তাহলে তারপর যদি আমি প্রোডাক্ট রুল দিয়ে ভাঙি, প্লাস বি গিভেন প্লাস এ ইনটু প্রবাবিলিটি প্লাস এ প্লাস প্রবাবিলিটি প্লাস বি গিভেন মাইনাস এ ইনটু প্রবাবিলিটি মাইনাস এ। এটা দিয়ে কিন্তু আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। কেন পারবো? তার কারণ হচ্ছে এখানে আমি লাকি, আই এম লাকি যে আমি এটা পারবো। প্রবাবিলিটি প্লাস বি গিভেন প্লাস এ এই ফর্মের প্রবাবিলিটি গুলো আমার কাছে আছে, এবং প্রবাবিলিটি প্লাস এ এই ফর্মের প্রবাবিলিটিও আমার কাছে আছে, যেহেতু বি এর প্যারেন্ট হচ্ছে শুধুমাত্র এ, আর এর কিন্তু কোনো প্যারেন্ট নাই। সো আই হ্যাভ গট অল দিস প্রবাবিলিটিস রাইট ইন দ্য টেবল। সো এখন যদি আমি ভ্যালু বসাই, যেমন প্লাস বি গিভেন প্লাস এ কত, প্লাস বি গিভেন প্লাস এ হচ্ছে প্লাস বি গিভেন প্লাসে হচ্ছে 0.75, তারপরে শুধু প্লাসে হচ্ছে 0.6, আর প্লাস বি গিভেন মাইনাসে হচ্ছে 0.15, আর মাইনাসে হচ্ছে 0.4। তো আমি যদি এখন ভ্যালুগুলো বসিয়ে দেই, তাহলে কিন্তু আমি আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি পেয়ে যাচ্ছি। এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? আচ্ছা, এখানে যদি এমন হতো যে ধরো এ বি অন্য প্যারেন্টের উপরও ডিপেন্ডেন্ট, বা এ অন্য প্যারেন্টের উপরও ডিপেন্ডেন্ট, তখন কিন্তু আমরা শুধুমাত্র এ কে ইনক্লুড করে করতে পারতাম না। আমরা এ কে ইনক্লুড করে করতে পেরেছি এই কারণে যে বি শুধুমাত্র এর উপর ডিপেন্ডেন্ট এবং এর প্রবাবিলিটি গুলো আমাদের কাছে নোন, দ্যাটস ওয়াই আমরা এটা পেরেছি, আদারওয়াইজ কিন্তু পারা পসিবল ছিল না।
ওকে, আচ্ছা এখন 3 নাম্বারটা যখন তুমি করবা, জাস্ট আ মোমেন্ট, ম্যাম 2 নাম্বার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম ফর্মুলাটা যদি probability of b by a into probability of a plus probability of b by a not into probability of a not দিয়ে করি তাহলে প্রবলেম হবে ম্যাম? না প্রবলেম নাই, আমি তোমাদের বোঝানোর জন্য একটা স্টেপ বেশি দেখালাম। তুমি যদি ডিরেক্টলি প্রোডাক্ট লোন দিয়ে ভেঙে লিখো সমস্যা নেই। আচ্ছা এখন তারপরেরটা প্লাস এ গিভেন মাইনাস বি কমা প্লাস ডি। তো প্লাস এ গিভেন মাইনাস বি কমা প্লাস ডি আছে, এটা কিভাবে করব? আচ্ছা প্রবাবিলিটি প্লাস এ গিভেন মাইনাস বি কমা প্লাস ডি, এটাকে আমরা ওই যে ক্লাসে যেভাবে করেছি ওইভাবে এটাকে আমরা লিখতে পারি প্লাস এ কমা মাইনাস বি কমা প্লাস ডি ডিভাইডেড বাই প্রবাবিলিটি মাইনাস বি কমা প্লাস ডি। আচ্ছা এখন আমরা উপরে নিউমারেটরটা করব আবার ডিনোমিনেটরটা করব। তো প্লাস এ কমা মাইনাস বি কমা প্লাস ডি, এটাকে আমরা লিখতে পারি, এখানে হিডেন কে কে, এখানে হিডেন হচ্ছে সি আর ই, সি আর ই হিডেন। সো এটাকে লেখার সময় আমি সি আর ই এর কম্বিনেশন গুলো যোগ করব। সো প্রবাবিলিটি প্লাস এ মাইনাস বি প্লাস ডি এর সাথে সি আর ই নিয়ে নেই, প্লাস সি আর প্লাস সি, দাঁড়াইতে প্লাস প্রবাবিলিটি প্লাস এ মাইনাস বি প্লাস ডি প্লাস সি মাইনাস ই, তার সাথে যোগ হবে হচ্ছে প্রবাবিলিটি প্লাস এ মাইনাস বি প্লাস ডি মাইনাস সি প্লাস ই, এবং তার সাথে যোগ হবে হচ্ছে গিয়ে প্রবাবিলিটি প্লাস এ মাইনাস ডি প্লাস ডি মাইনাস সি মাইনাস সি। তো আমি সবগুলো কম্বিনেশন যোগ করলাম। আমি এখানে কিন্তু অর্ডারটা লিখেছি এ বি ডি সি ই, তোমরা যদি কেউ এ বি সি ডি অর্ডার লিখো দ্যাটস অলসো ওকে, ইট ডাজন্ট ম্যাটার। তো প্লাস সি প্লাস সি মাইনাস সি মাইনাস সি প্লাস সি আর মাইনাস সি মাইনাস সি। এখন তুমি প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য একটা করে টার্ম লিখবা, ভেঙে ভেঙে মাল্টিপ্লাই করবা, তারপরে তুমি ক্যালকুলেট করে বের করবা। এবং সিমিলারলি তুমি যখন নিচেরটা করো, মানে তুমি যখন ডিনোমিনেটর করো মাইনাস বি কমা প্লাস ডি, এটাকে কি করতে পারো দেখো, প্রবাবিলিটি মাইনাস বি কমা প্লাস ডি, এটাকে লেখা যাবে প্রবাবিলিটি প্লাস এ কমা মাইনাস বি কমা প্লাস ডি প্লাস প্রবাবিলিটি মাইনাস এ কমা মাইনাস বি কমা প্লাস ডি। সো এই পার্টটা আমরা নিউমারেটর ক্যালকুলেট করার সময় অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি। এবিডি কি লেখা যাবে? এখানে তো ডিপেন্ডেন্ট আছে। এখানে এটা লেখা যাবে এই কারণে যে এই পার্টটা আমরা আগে ক্যালকুলেট করে ফেলেছি। হ্যাঁ, এখন এই পার্টটা শুধুমাত্র ক্যালকুলেট করলেই, আমরা যোগ করলে বের করে ফেলতে পারতেছি যে মাইনাস বি প্লাস ডি কত। দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র এ লিখেছি, কারণ এই পার্টটা আমরা অলরেডি আগে ক্যালকুলেট করে ফেলেছি, ওটা আমাদের আবার ক্যালকুলেট করার প্রয়োজন নাই। আচ্ছা জাস্ট গিভ মি এ মোমেন্ট, আমার একটা কল আসতেছে।
হ্যালো, সরি অ্যাবাউট দ্যাট, আমার আসলে একটা জরুরি ফোন কল আসছিল। আচ্ছা, where was I? আচ্ছা, যেটা বলতেছিলাম যে মাইনাস বি প্লাস ডিটা, হ্যাঁ ইয়েস ইট ইজ কারেক্ট, যে যেহেতু অন্যগুলোর উপর ডিপেন্ডেন্ট, আমি কিন্তু আমার এটা দিয়ে বেনিফিট হচ্ছে না, কারণ এটা দিয়ে আমি ডিরেক্টলি আসলে ক্যালকুলেট করতে পারবো না। কিন্তু আমি এটা লিখলাম এই কারণে যে আচ্ছা জাস্ট মোমেন্ট, আমার তোমার কথা শুনতে পাচ্ছ না। ওকে, সো আমি এটা লিখলাম এই কারণে যে যেহেতু আমি প্রবাবিলিটি প্লাস এ মাইনাস বি প্লাস ডি এই পার্টটা যেহেতু আমি আগেই ক্যালকুলেট করে ফেলেছি, যখন আমি নিউমারেটর ক্যালকুলেট করেছি তখন কিন্তু এটা আমি অলরেডি ক্যালকুলেট করেছি। তো এখানে এই কারণে এই পার্টটা আমি স্কিপ করতে পারি, এটার ভ্যালু তো আমি অলরেডি জানি, সো শুধু এই পার্টটা ক্যালকুলেট করলেই আমার হয়ে যাচ্ছে। আমি যদি একবারে 3টা ভ্যারিয়েবল এখানে ইনক্লুড করে ফেলতাম তাহলে কিন্তু আমার 8টা টার্ম আসতো, এবং ওই 8টা টার্মের মধ্যে 4টা টার্ম কিন্তু হতো এই 4টা টার্ম। তো এই 4টা টার্ম তো আমি অলরেডি নিউমারেটরের সময় একবার ক্যালকুলেট করেছি, সো ওয়াই উইল আই রিপিট দ্যাট টাস্ক? এই কারণে আমি শুধুমাত্র এই পার্টটা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে ওটার সাথে যোগ করে দিলেই আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এখন বোঝা যাচ্ছে? জি ম্যাম, এটাই। আচ্ছা, তাহলে তো আমি বলেই দিলাম কোনটা কিভাবে অ্যানসার করতে হবে। সো আমি আশা করি বেজ নেট নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এখানে যখন ফর্মুলাটা বসাইছেন তখন কি গ্রাফে যে দুটো ভ্যারিয়েবল মিসিং ছিল ওগুলোর কম্বিনেশন পজিটিভ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দ্যাটস রাইট। ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, আচ্ছা আচ্ছা, কে কে কথা বলতেছিলা? আমি একজন একজন করে আস্ক করি। প্রমা, ইউ আর সেইং সামথিং? ইয়েস ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম তিনে তো হচ্ছে ম্যাম এ বি ডি বলা হয়েছে, তো ম্যাম এখানে তো এ বি ডি আলটিমেটলি সি কে ইনক্লুড করতেছে, তো ম্যাম এটাও তো করা যাবে, এ বি সি ডির মধ্যেই কম্বিনেশন করা যাবে। যদি ম্যাম বি সি না করতাম মানে ওরকম ভাবে, তাহলে 4টার মধ্যে করা যেত না? মানে ই কে বাদ দিয়ে? জি ম্যাম। আচ্ছা, এখানে দাঁড়া দেখিনি একটু। এখানে হচ্ছে এ বি ডি, তো ডিটা সি এর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি এখানে ই কে বাদ দিতে পারবা, হ্যাঁ যেহেতু ই এর উপর ইটা যেহেতু একদমই ইনক্লুডেড না এখানে, সো শুধুমাত্র ডি কে নিয়েও করা, শুধুমাত্র সি কে নিয়েও করা যাবে। এটা আসলে আমি নোটিস করিনি এই কোশ্চেন করার সময়। ইউ আর রাইট, ইউ আর কারেক্ট, এখানে শুধুমাত্র সি কে নিয়ে করা যাবে। সবগুলো ইনক্লুড করেছি, মাত্র নোটিস করলাম। বুঝতে পারছি, না এখানে আসলে সি কে নিয়ে করা যেত, কারণ তোমার ইটা যেহেতু এখানে মানে কোনোটাকে ইনফ্লুয়েন্স করতেছে না, সিন্স ই ইজ নট ইনফ্লুয়েন্সিং এনি অফ দা রিলেটেড টার্মস, সো ই কে আমরা চাইলে বাদ দিতে পারতাম এই ক্যালকুলেশনটাতে। সো এই শর্টকাটটা নেওয়া যেত, ইউ আর রাইট। আচ্ছা, আরেকজন কে যেন কোশ্চেন করতেছিল? আমারও সেম কোশ্চেন ছিল কেন আর কিছু না। ও আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ এখানে আসলে আমি কোশ্চেন করার সময় নোটিস করি না, তাহলে আমি হয়তো এখানে এটাকেও রেখে দিতাম। তো কেউ যদি শুধুমাত্র সি দিয়ে করো তাহলে আসলে অ্যানসারটা এখানে কারেক্টই আসবে, সেম অ্যানসারই আসবে, সেম অ্যানসারই আসবে। তুমি যদি সি কে শুধু সি ধরে করো তাহলে যে অ্যানসার আসবে, তুমি সি আর ই দুটো ধরে করলেও আসলে অ্যানসার সেমই আসবে। কিন্তু ম্যাম ইনক্লুড করলে একটা বেনিফিট হচ্ছে ম্যাম, ওই যে উপরে যে ক্যালকুলেশন গুলো করে আসছে ওগুলা কাজে লাগে আর কি। হ্যাঁ মেবি দ্যাট। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কোনো টপিক নিয়ে কারো কোনো কনফিউশন? তাহলে আস্ক করতে পারো। মার্কভ মডেল থেকে একটা কোশ্চেন দেখায় দিবেন। মার্কভ মডেল থেকে? জি ম্যাম। মার্কভ মডেল থেকে, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। আমি প্রিভিয়াস একটা ফাইনালের কোশ্চেন দেখাই দেখি। আচ্ছা, লাস্ট ট্রাইমেস্টারটাই দেখাই। Acha, this one. Suppose you are trying to analyze the weather pattern of a certain region. The transition matrix for the change of weather per day has been estimated in the following table. Suppose today is a sunny day. Modeling the scenario as a Markov model, determine the probability of having overcast weather the day after tomorrow. Determine the probability of the weather being sunny, overcast or rainy in the long run. আচ্ছা, সো এখানে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে determine the probability of having overcast weather the day after tomorrow. দেখো বলে দেওয়া আছে today is a sunny day,
ইট ইজ সেড দ্যাট টুডে ইজ আ সানি ডে। তো যেহেতু বলে দেওয়া আছে যে আজকের দিনটা সানি এবং এটার উপর বেস করে ডে আফটার টুমরোর ওয়েদার বের করতে বলা হয়েছে। সো ইটস লাইক দিস, যে তোমার প্রবাবিলিটি x1 ইকুয়াল টু সানি এটা বলে দেওয়া আছে এবং তোমাকে প্রবাবিলিটি x3 ইকুয়াল টু ওভারকাস্ট এটা বের করতে বলা হচ্ছে। ওকে, সো দিয়ে দেওয়া আছে প্রবাবিলিটি x1 ইকুয়াল টু সানি, মানে x1 ইকুয়াল টু সানি, এটার প্রবাবিলিটি হচ্ছে 1, আর তোমাকে বের করতে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ x3 ইকুয়াল টু ওভারকাস্ট। সো ইটস বেসিক্যালি লাইক দিস, যে তোমার প্রবাবিলিটি, মানে আজকে কাজই করতেছে না, আই থিংক আই নিড টু রিস্টার্ট মাই পিসি। আচ্ছা, সো তোমার এখানে বেসিক্যালি বলে দেওয়া আছে যে প্রবাবিলিটি x1 ইকুয়াল টু সানি হচ্ছে 1, সো প্রবাবিলিটি x1 ইকুয়াল টু রেইনি হচ্ছে 0, আর প্রবাবিলিটি x1 ইকুয়াল টু ওভারকাস্ট টু 0। আচ্ছা, এখন তোমাকে বের করতে বলা হয়েছে প্রবাবিলিটি x3 ইকুয়াল টু ওভারকাস্ট, এটা কত, এটা বের করতে বলা হয়েছে। তো আমরা জানি যে আমরা ফার্স্ট অর্ডার মার্কআপ মডেল ইউজ করতেছি, সো এখানে কিন্তু তোমার x1 এর উপর ডিপেন্ড করে x2 ক্যালকুলেট করতে হবে, তারপর x2 এর উপর ডিপেন্ড করে x3 ক্যালকুলেট করতে হবে। সো তুমি প্রথমে বের করবা প্রবাবিলিটি x2 ইকুয়াল টু সানি। সো x2 ইকুয়াল টু সানি হচ্ছে probability x2 equal to sunny given x1 equal to sunny into probability x1 equal to sunny plus probability x2 equal to sunny given x1 equal to rainy into probability x1 equal to rainy plus probability x2 equal to sunny given x1 equal to overcast into probability x1 equal to overcast. So এইভাবে কিন্তু তুমি probability x2 equal to sunny টা বের করতে পারো। তো সেম ওয়েতে তুমি probability x2 equal to rainy টা বের করতে পারো, এবং sunny আর rainy বের হয়ে গেলে পরে এই দুটার যোগফলকে তুমি যদি 1 থেকে মাইনাস করে দাও তাহলে কিন্তু তুমি x2 equal to overcast টাও পেয়ে যাচ্ছ। সো এইগুলো গিভেন আছে এবং x2 এর তিনটা আমি ক্যালকুলেট করে নিতে পারবো ইউজিং দিস ফর্মুলা। তো তারপরে আমার x3 equal to overcast, শুধুমাত্র এটা লাগবে, দ্যাটস অল। বোঝা গেল কিভাবে করব? ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন আরেকটা পার্ট ছিল এই কোশ্চেনটা, আর সেকেন্ড পার্টটা হচ্ছে where is the question? Okay, determine the probability of the weather being sunny, overcast or rainy in the long run, stationary distribution। তার মানে এখানে তোমাকে বের করতে বলা হচ্ছে p infinite sun equal to what, p infinite rain equal to what, আর p infinite overcast equal to what, এই তিনটা জিনিস তোমাকে বের করতে বলা হচ্ছে। আচ্ছা, এখন এটা কিভাবে বের করবা? এটা তো তোমাদেরকে সেম সিমিলার একটা এক্সাম্পল কিন্তু ক্লাসে দেখানো হয়েছে। তোমার p infinite sun equal to আমরা লিখতে পারি probability sun given sun into p infinite sun plus probability sun given rain into p infinite rain plus probability sun given overcast into p infinite overcast। তারপর আমি ভ্যালু বসাবো, ভ্যালু বসালে আমি ইকুয়েশন নাম্বার 1 পেলাম। একইভাবে p infinite rain এর জন্য যদি আমি লিখি তাহলে আমি আরেকটা ইকুয়েশন পাবো, ইকুয়েশন নাম্বার 2। আর থার্ড ইকুয়েশনটা আমি জানি, দ্যাট ইজ p infinite sun plus p infinite rain plus p infinite overcast equal to হচ্ছে 1। দিস ইকুয়েশন আই অলরেডি নো। সো এই তিনটা ইকুয়েশন যদি আমি আমার ইকুয়েশন সলভারে ক্যালকুলেটরে আমি যদি ইনপুট দিয়ে দেই তাহলে আমি রেজাল্টটাও পেয়ে যাব। ওকে ওকে ম্যাম। আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, আমি একটা জিনিস একটু সবাইকে ক্লারিফাই করে বলতে চাই, সেটা হচ্ছে মিডে কিন্তু প্রচুর কপি হয়েছে, লটস অফ কপি। মানে আমি তোমাদের মিডের খাতা দেখে এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, প্রিভিয়াস অনলাইন কোনো ট্রাইমেস্টারে আমি এত কপি পাই নাই। তো তোমরা বোধহয় অনলাইনে করতে করতে তোমরা কপি করাটাকে একটা আর্ট বানাই ফেলছো। সো
আমি কিন্তু ওইভাবে মার্কস কাটি নাই আসলে। আমি যদি মিডে সব প্রত্যেকটা কপি ধরে ধরে মার্কস কাটতাম, অনেক স্টুডেন্টই আমার মনে হয় মিডের পুরো খাতায় 0 পেতো, কারণ আমাদের ডিপার্টমেন্ট থেকে বলাই আছে যে সিগনিফিকেন্ট নাম্বার অফ কোশ্চেন যদি কপি হয় তাহলে পুরো স্ক্রিপ্টে 0 দিয়ে দিতে, এবং আমি যদি 0 দেই আমাকে কিন্তু কেউ কিছু বলবে না। সো ফাইনালি কিন্তু কোশ্চেনে মানে আমরা কোশ্চেনে এমন ভাবে করব যে ইউ ক্যানট কপি। We are going to make the question in such a way that you are not going to be able to copy. আমি এইটুকু তোমাদেরকে বলে দিতে চাচ্ছি। So please everyone prepare for your own exam. যার যার এক্সামের জন্য প্রপারলি প্রিপারেশন নাও, এবং তুমি যে প্রিপারেশন নিতেছো সেই অনুযায়ী তুমি এক্সাম দিবা। So we are going to take measures so that you cannot copy your scripts in the final. আর নেক্সট ট্রাইমেস্টার থেকে যারা এই অনলাইন ট্রাইমেস্টার গুলো কপি করে করে পার পেয়ে গেলা, তাদের নেক্সট ট্রাইমেস্টার থেকে কিন্তু they are going to suffer. They are going to see what they have done in the online trimesters. কারণ নেক্সট ট্রাইমেস্টার থেকে তোমরা জানো বোধহয় যে the university is planning on physical class. তো ফিজিক্যাল ক্লাস মানে তো এক্সামও ফিজিক্যাল, সো তোমাদের আবার আগের মতো করে এক্সাম দিতে হবে। সো যারা প্রিভিয়াস ট্রাইমেস্টার গুলা কপি করে করে পার পেয়ে গেছো, বেসিক একেবারে উইক করে ফেলছো, তাদের সাফারিংসটা কিন্তু এখন শুরু হবে। এই জিনিসটা আমি সবসময় সবাইকে ওয়ার্ন করে আসছি। সো এখন থেকেই সতর্ক হয়ে যাও। ট্রাই টু লার্ন ইউর ওন থিংস। তোমার নিজেরই শিখতে হবে, আদারওয়াইজ তুমি হোল লাইফই সাফার করবা। তোমার এই ডিগ্রির তো কোনো ভ্যালু নাই যদি তুমি ডিগ্রিটা নিজে অর্জন না করো, তাই না? ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন থেকে করতে পারো, আদারওয়াইজ আমি অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদেরকে ছেড়ে দিব। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। ইয়েস, বলো। ম্যাম ইউনিভার্সিটি কি 15 তারিখ থেকে খোলা? তোমাদের নেক্সট ট্রাইমেস্টার তো শুরু হচ্ছে বোধহয় 26 তারিখ বোধহয় দেখলাম আমি একাডেমিক ক্যালেন্ডারে। তো এর আগে তো ক্লাস তো আর খুলতেছে না। অক্টোবরের 26 তারিখ তোমাদের ফল ট্রাইমেস্টারের ফার্স্ট ক্লাস, যেটা আমি ক্যালেন্ডারে দেখলাম। সো নট বিফোর দ্যাট। থ্যাংক ইউ ম্যাম। আর যেটা বলতে চাচ্ছি, আমাদের আসলে গতকাল একটা ফ্যাকাল্টি মিটিং হয়েছে যেখানে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস এগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। তো তোমরা হয়তো উইদিন দিস উইক নোটিস পেয়ে যাবা। এই উইকের মধ্যেই স্যাররা ট্রাই করতেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টুডেন্টদেরকে জানিয়ে দিতে হোয়াট উইল বি দ্য মোড অফ অপারেশন। তো তোমরা, আমি আশা করতেছি এই উইকের মধ্যেই তোমরা নোটিস পেয়ে যাবা। তো এখন শুধু এটুকুই বলতে পারি যে কমপ্লিটলি অনলাইনও হচ্ছে না, কমপ্লিটলি অফলাইন হচ্ছে না। ইটস গোইং টু বি আ ব্লেন্ডেড ওয়ান, তার মানে হাইব্রিড, অর্থাৎ 50% অফ দ্য ক্লাস উইল বি অনলাইন এন্ড 50% অফ দ্য ক্লাস উইল বি অফলাইন। এটা করা হচ্ছে শুধুমাত্র যে স্টুডেন্টদের কনসেন্ট্রেশনটা কমানোর জন্য ক্যাম্পাসে। যে সবাই যদি সব দিন আসে তাহলে তো হবে না, তো অল্টারনেট করে দেওয়া হচ্ছে। একদিন ইঞ্জিনিয়ারিং এর ওরা ক্লাস করবে, একদিন বিবিএ এর ওরা ক্লাস করবে, সামথিং লাইক দ্যাট। তো আমি একদম ডিটেইলসে এখনই যেতে পারছি না, কারণ পুরো ডিটেইলসটা আমাদের সাথে এখনো আসলে শেয়ার করা হয়নি। আমরা জাস্ট এতটুকু জানি যে 50% of the classes are going to be online, 50% are going to be offline, and we are trying to make sure that the exams are all offline. So exam গুলো সব ফিজিক্যালি হবে। So ultimately তোমাদেরকে ফিজিক্যালি ক্লাস অ্যাটেন্ড করতে হবে if you want to continue fall. So that is the plan so far. আচ্ছা, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। বদরুল আমিন, এনামুল হক, প্রেজেন্ট ম্যাম। রকুনুজ্জামান খান, ইয়েস ম্যাম। সামিয়া হালিম, প্রেজেন্ট ম্যাম। প্রিয়ব্রত নাথ, ইয়েস মিস। রাহাত জামান, জাহারা ইসলাম, দিহান পাঠান, ইয়েস ম্যাম। তহিদুল হক, প্রেজেন্ট ম্যাম। মিরাজ ফারুক, আশিকুল হক, আলিদ হাসান। ম্যাম জাহারা প্রেজেন্ট তো? ওকে, আলিদ হাসান। ম্যাম রাহাত যেমন ডাকছিলেন ম্যাম। হ্যাঁ ডাকছিলাম তো। রবিউস সানি, সজীব মিয়া, শফিউল বাড়ি, প্রেজেন্ট ম্যাম। ম্যাম সজিয়া চাকরি দিয়েছে। সুমাইয়া হক, প্রেজেন্ট ম্যাম। মৌমি কবির, প্রেজেন্ট ম্যাম। সাদিয়া জামান, প্রেজেন্ট ম্যাম। ইশতিয়াক আহমেদ, প্রেজেন্ট ম্যাম। জাহিদুল ইসলাম, খুশনুমা তাহফুজ, ফজিলা নবী, প্রেজেন্ট ম্যাম। জয়শ্রী আচার্য, ম্যাম চ্যাট বক্সে দিছি ম্যাম। জুয়াইরিয়া, প্রেজেন্ট ম্যাম। মানিক হোসেন, ইয়েস ম্যাম। সালে আকরাম, প্রেজেন্ট ম্যাম। আরিফিন ইত্তেসাফুন, প্রেজেন্ট ম্যাম। আমান্না নাওয়ার, ইয়েস মিস। হাসান শাওন,
নাইমুল করিম, Yes, ma'am. মুহিব আল হাসান, Yes, ma'am. আশিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, Present, ma'am. সাইদ হোসেন, Yes, ma'am. মিল্লাত হোসেন, Present, ma'am. শাহপরান রিফাত, Yes, ma'am. জোহরা তানজিন, মুস্তাহিদুল ইসলাম, তাহালিল আজিম, Present, ma'am. তুর্য পোদ্দার, Yes, ma'am. জুবাইর হোসেন, Present, ma'am. আবির চৌধুরী, Yes, ma'am. সিয়াম হোসেন, প্রেজেন্ট ম্যাম। জুবাইর রহমান, Yes, ma'am. স্বপ্নিল বিশ্বাস, Yes, ma'am. শাকিল আহমেদ, Yes, ma'am. আনামুল হাসান, Yes, ma'am. Yes, ma'am. রোমা হোসেন, প্রেজেন্ট ম্যাম। আহমেদ শাবাব। Present, ma'am. Anyone missed? Okay. ম্যাম হ্যাঁ বলো। ম্যাম কাউন্সিলিং আওয়ার মানে কাউন্সিলিং কবে দিবেন লাস্ট? মানডে, টিউসডেতে তোমাদের এক্সাম তো, মানডেতে ইভিনিং এর দিকে দিব, আমি এলএমএস এ নোটিশ দিয়ে দেব। আচ্ছা, ওকে দেন, বেস্ট অফ লাক এভরিওয়ান। তোমাদের যদি আর কোনো কুইরি না থাকে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে পারি। ম্যাম আমাদের ফাইনাল এক্সামের কি মার্কসটা শেয়ার করা হবে নাকি ডাইরেক্ট গ্রেড আপলোড দেওয়া হবে? ডিরেক্ট গ্রেড আপলোড করে দেওয়া হবে। ম্যাম কাউন্সিলিং আওয়ার ম্যাম আরেকদিন বাড়িয়ে দিলে ম্যাম একটু বেটার হতো। না, আরেকদিন বাড়ানো সম্ভব না, আমার একদমই সময় নাই, আমি মানডেতেই দিব, বিকালের দিকে দিব। আর কারো কোনো কোশ্চেন? Okay then, thank you very much everyone. I will see you on the day of the final, and if you need counseling on Monday.